এসপিএম বায়োটিক্স চ্যানেলের পক্ষ থেকে প্রত্যেককে স্বাগত। আবার হাজির আমি ক্লাস 12-এর যে চ্যাপ্টার ওয়াইজ বিভিন্ন বিষয়গুলো আলোচনা করে বলেছিলাম, আজ তার এখানে দ্বিতীয় পর্ব বলা যায়। জনন চ্যাপ্টার আমি যে ইউনিট 1 ক্লাস 12-এর ইউনিট 1-এর রিপ্রোডাকশান এর মধ্যে জনন চ্যাপ্টারের মধ্যে আজকে দ্বিতীয় দিন। এই দ্বিতীয় দিনে এই চ্যানেলটাকে এসপিএম বায়োটিক্স চ্যানেলটাকে তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে। কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে প্রধান যে বিষয়টা থাকছে অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশান বা জীবের অযৌন জনন। অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশান বায়োলজিতে একটা টার্ম ব্যবহার করা হয় মানে কি আমরা বলি মানে ছে মানে খারাপ। খারাপ মানে আমাদের মধ্যে যেটা থাকে না সেটা হচ্ছে খারাপ হয়, তার মানে খারাপ মানে উল্টো আমরা ভাবতে পারি। যেমন যৌন জনন আমরা সেক্সুয়াল রিপ্রোডাকশন ভাবি, তার উল্টোটা যদি ভাবি তাহলে হচ্ছে অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন। ঠিক এক কথাটা আবার ব্যবহার হয় সেলুলার মানে কোষীয়, যদি সেটাকে আমরা অকোষীয় বলি তখন সেটা হচ্ছে অ্যাসেলুলার। ঠিক তাহলে এইরকম এক কথাটা ব্যবহার করা হচ্ছে অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন বা অযৌন জনন। এই জীবের অযৌন জননের ক্ষেত্রে কি হয় না, এখানে উদ্ভিদ এবং প্রাণী উভয় জীবের ক্ষেত্রে এই ব্যাপারটা দেখা যায়। এর কিছু বৈশিষ্ট্য আছে, সেই বৈশিষ্ট্যগুলো যদি আমি আলোচনা করি তাহলে প্রথমেই যে বৈশিষ্ট্য আছে ইউনিপ্যারেন্টাল, অর্থাৎ এখানে পিতা মাতার মানে দুটো জীবের প্রয়োজন নয়, যে কোনো একটা জীব হলেই হবে এবং সেই জীবদেহটা থেকে খুব কম সময়ের মধ্যে দ্রুত বংশবিস্তার করতে পারে এই প্রক্রিয়াতে। ওই জন্য ইউনিপ্যারেন্টাল বলা হচ্ছে। অ্যাগ্যামোজেনেসিস বা অ্যাপোমিক্সিস কথাটা ব্যবহার করা হয় না, মিওসিস ঘটে না বা মিওসিস ছাড়াই ঘটবে, জনন কোষ উৎপন্ন হওয়া ছাড়াই এই প্রক্রিয়াটা কিন্তু ঘটবে। এই জন্য এটাকে বলা হয়েছে অ্যাগ্যামোজেনেসিস বা অ্যাপোমিক্সিস। দেহ কোষ এক্ষেত্রে অংশগ্রহণ করে, যেহেতু জনন কোষ অংশগ্রহণ করছে না সেই জন্য এটা সোমাটোজেনিক বা ব্লাস্টোজেনিক রিপ্রোডাকশন বা জনন বলতে পারি আমরা। দেহকোষের একটা স্পেসিফিক পার্ট নির্দিষ্ট অংশ, কিন্তু অঙ্গ যেমন যে কোনো অংশ ব্যবহৃত হয়, এখানে একটা নির্দিষ্ট অংশই কেবলমাত্র ব্যবহার হবে অযৌন জননের ক্ষেত্রে, এই জন্য স্পেসিফিক পার্ট কথাটা ব্যবহার করা হয়। অযৌন জননের একক হচ্ছে রেণু বা স্পোর বলা হয়। তবে এক্ষেত্রে মনে রাখতে হবে উদ্ভিদদের ক্ষেত্রে যখন এই যে রেণু উৎপাদন হবে, সাধারণত অযৌন জননের ক্ষেত্রে যে কোষ বিভাজনটা হয় সেটা হচ্ছে মাইটোসিস কোষ বিভাজন, মিওসিস সাধারণত হয় না। কিন্তু যখন রেণু উৎপাদন হয় সেই রেণু উৎপাদনের পূর্বে কিন্তু দেখা যাবে কি উন্নত শ্রেণীর যে জীবগুলো আছে তাদের ক্ষেত্রে না, তারা কিন্তু এখানে মিওসিস প্রক্রিয়া ঘটে, সেটা ওই রেণুগুলো কিন্তু গ্যামেটে রূপান্তরিত হয়ে যৌন জননে অংশগ্রহণ করে। মনে রাখতে হবে। র্যামেট কি না, ক্লোনিং বলে একটা ব্যাপার আছে। আমরা জানি ক্লোনিং প্রক্রিয়ায় ডলি, পলি ইত্যাদি ভেড়া সৃষ্টি হয়েছিল বা আরও অনেক অন্যান্য জীব সৃষ্টি হয়েছিল। সেই ক্লোনিং মানে এক ধরনের অযৌন জনন, জীবদেহের একটা নির্দিষ্ট কোষ থেকে সম্পূর্ণ একটা অপত্য জীব সৃষ্টি হবে, সেই প্রক্রিয়াটাকে বলছে ক্লোনিং। এই ক্লোনিংয়ে আমরা দেখতে পাবো ক্লোনিংয়ের অন্তর্গত জীবকে র্যামেট বলা হবে। ওকে, এই বিষয়গুলো হচ্ছে অযৌন জননের আমরা বৈশিষ্ট্য বলতে পারি। এরপরে যেটা আমরা আসছি সেটা হচ্ছে এই যে অযৌন জনন আছে তার প্রকারভেদ, বিভিন্ন ধরনের অযৌন জনন দেখব। তার মধ্যে আমরা প্রথমেই যে বিষয়টা আসবো সেটা হচ্ছে ফিশন বা বিভাজন, যেটাকে বলা হচ্ছে ফিশন বা বিভাজন। এই বিভাজনটা তিনটা টাইপে হয়। একটা আমরা বলছি বাইনারি ফিশন বা দ্বিবিভাজন, একটা হচ্ছে মাল্টিপল ফিশন বা বহু বিভাজন, আর এক ধরনের হচ্ছে প্লাজমোটমি। বাইনারি ফিশন বা দ্বিবিভাজনের আবার চারটা ভাগ আছে। একটা সিম্পল বা সরল, ট্রান্সভার্স বা অনুপ্রস্থ বিভাজন, লঙ্গিচুনাল বা অনুদৈর্ঘ্য এবং অবলিক বা তির্যক বিভাজন। এই যে বাইনারি দ্বিবিভাজন, একটা কোষ এটা হচ্ছে অ্যামাইটোসিস প্রক্রিয়ায় দুটো ভাগে ভাগ হয়ে গেল, এই প্রক্রিয়াটাকে দুটো অপত্য কোষ সৃষ্টি হলো, এই প্রক্রিয়াটাকে আমরা বলছি দ্বিবিভাজন। অ্যামিবার ক্ষেত্রে ঘটে। যেমন এই সরলের ক্ষেত্রে এই ঘটনাটা বলে। প্যারামিসিয়াম কেমন, এরকম চটি জুতার মতন দেখতে, এরকম শোলের মতন দেখতে এরকম একটা জীব, যখন আমরা দেখব এইরকমভাবে দুটো ভাগে ভাগ হয়ে যাবে তখন সেটা বলছে অনুপ্রস্থ বিভাজন, ট্রান্সভার্স বিভাজন বা ফিশন বলা হবে। প্যারামিসিয়ামের ক্ষেত্রে লঙ্গিচুনাল বা অনুদৈর্ঘ্য বিভাজন কেমন না, এইটা হচ্ছে ইউগ্লিনার, এইরকম হচ্ছে প্রাণীটা হচ্ছে ইউগ্লিনা। যখন এই রকমভাবে অনুদৈর্ঘ্যভাবে বিভাজিত হয়ে দুটো অপত্য জীব তৈরি হয়ে যাবে তখন সেটাকে আমরা বলবো কি অনুদৈর্ঘ্য বিভাজিত ইউগ্লিনার ক্ষেত্রে। আর সেরাটিয়াম
সেরাটিয়ামের ক্ষেত্রে হয় কি এরকমভাবে তির্যকভাবে, আমরা যেমন অবলিক চিহ্ন দিই এরকমভাবে তির্যকভাবে বা অবলিকভাবে বিভাজিত হয় বলে এটার নাম হচ্ছে তির্যক। সেরাটিয়াম এটা উদাহরণ। এই উদাহরণগুলো পরীক্ষায় আমাদের থাকে, মনে রাখতে হবে। সরল বা সিম্পল ক্ষেত্রে অ্যামিবা, ট্রান্সভার্স বা অনুপস্থ প্যারামিসিয়াম, লঙ্গিচুনাল বা অনুদৈর্ঘ্য ইউগ্লিনা, অবলিক হচ্ছে তির্যক বিভাজন সেরাটিয়াম। এটা তো দ্বিবিভাজনে ঘটলো। এবার মাল্টিপল বিভাজন বা বহু বিভাজনের ক্ষেত্রে কী হবে, অ্যামিবা প্লাজমোডিয়ামের ক্ষেত্রে দেখা যায় না, একটা কোষ থেকে যখন অসংখ্য কোষ তৈরি হয়ে যাবে তখন সেটাকে আমরা বলছি বহু বিভাজন। সাধারণত প্লাজমোডিয়ামের ক্ষেত্রে কি হয় না, এই যে কোষটা সাইজোগনি বলা হয়, সাইজোগনি মানে বহু বিভাজন পদ্ধতিটাকে বলছে সাইজোগনি। অসংখ্য ছোট ছোট কোষ তৈরি করে যেটা নাম হচ্ছে ক্রিপ্টোমেরোজয়েড বা মেরোজয়েড নামে পরিচিত। এইগুলো প্লাজমোডিয়ামের ক্ষেত্রে দেখা যায়। অ্যামিবার ক্ষেত্রে সিউডোরেনুস তৈরি হয়, মানে ওই কোষগুলো রেনুর আচরণ করে বলে সিউডোরেনু নামে পরিচিত। তখন একাধিক কোষ সৃষ্টি হয়, এই প্রক্রিয়াটাকে আমরা বলছি মাল্টিপল বিভাজন। আরেক রকমের বিভাজন হয় সাধারণত দেখা যায় প্লাজমোটমি, ওপালিনা এবং পিলোনিক্সার ক্ষেত্রে। এই জীবেদের ক্ষেত্রে দেখা যায় এরা বহু নিউক্লিয়াস যুক্ত জীব। এই বহু নিউক্লিয়াস যুক্ত মানে সিনসাইট্রিয়াম প্রকৃতির জীব। এই সিনসাইট্রিয়াম প্রকৃতির জীবেদের ক্ষেত্রে ঘটে কি, নিউক্লিয়াসের বিভাজন না ঘটে সাইটোপ্লাজমগুলো বিভাজিত, সাইটোপ্লাজমটা বিভাজিত হয়ে অনেকগুলো কোষ তৈরি করবে এবং সে সাইটোপ্লাজমের মধ্যে ওই যে নিউক্লিয়াসগুলো থাকে একাধিক নিউক্লিয়াস, সেই নিউক্লিয়াসগুলো পরবর্তীতে বিভাজিত হয়ে সেম নিউক্লিয়াসযুক্ত অপত্য জীব তৈরি করবে। তার মানে এখানে নিউক্লিয়াসের বিভাজন প্রথমে হয় না, বহু নিউক্লিয়াসযুক্ত প্রাণী কোষগুলো বা প্রাণীগুলোর সাইটোপ্লাজম বিভাজিত হয়ে নিউক্লিয়াসটা ডিস্ট্রিবিউশন হয়ে যাবে, পরবর্তীতে সেই নিউক্লিয়াসের বিভাজন ঘটে মাতৃকোষে যা ছিল সেই নিউক্লিয়াসের সংখ্যাটা তাই ঘটবে। এই ধরনের যদি বিভাজনটা হয় তখন সেটাকে আমরা বলবো প্লাজমোটমি। ওপালিনা, পিলোনিক্সা ইত্যাদির ক্ষেত্রে কিন্তু এটা দেখা যায়। এই যে ব্যাপারগুলো বলা হলো সবগুলোই ফিশন বা বিভাজনের কথা বলা। নাম্বার হচ্ছে বার্ডিং বা কোরকোদ্গম। এই বার্ডিং বা কোরকোদ্গম কি হয় না, একটা বার্ড বা কোরক তৈরি হয়। সেই কোরকটা এইরকম একটা যদি জীব হয়, এইখানে একটা কোরক মানে উপবৃদ্ধি লাভ করে কোরক তৈরি হয়। এইবারে এইটা আস্তে 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 বৃদ্ধিপ্রাপ্ত হতে থাকে, এর মধ্যে যে নিউক্লিয়াস আছে তার মধ্যে বিভাজিত হয়ে এর মধ্যে আসে বিভাজন হয়ে, তারপর এইটা মাতৃদেহ থেকে বিচ্ছিন্ন হয়ে এটা মাতৃদেহ থেকে বিচ্ছিন্ন অপত্য জীব সিস্টেম। এই প্রক্রিয়াটাকে আমরা কি বলছি, বার্ডিং বলছি। এই বার্ডিংটা দু রকমের আমরা দেখবো, একটা হচ্ছে এক্সোজেনাস বার্ডিং আর একটা হচ্ছে এন্ডোজেনাস বার্ডিং। এটা হচ্ছে বহিঃকোরক আর এন্ডোজেনাস হচ্ছে অন্তঃকোরক। বহিঃকোরকই যদি কোষ দেহের বাইরে কোরকটা তৈরি হয় সেটা হচ্ছে এক্সোজেনাস বা বহিঃকোরক, আর যদি ভেতরের দিকে তৈরি হয় এরকম ভেতরের দিকে তৈরি হয় তখন সেটা নাম হবে এন্ডোজেনাস বার্ডিং। তো এই এক্সোজেনাস বার্ডিংটা আমরা দু রকম টাইপ দেখতে পাই, একটা হচ্ছে টিউরিয়ন আর একটা হচ্ছে স্ট্রোবাইলেশন। টিউরিয়নটা কি না, সাধারণত দেখা যায় স্যাকারোমাইসিস বা ইস্টের ক্ষেত্রে এইগুলো কোরকটা এরকম পরপর পরপর একটা শৃঙ্খলিত হয়, এইরকম একটা জীব সৃষ্টি হয়, এরকম পরপর কোরকগুলো তৈরি হতে থাকে এবং একটা একটা অপত্য জীব তৈরি হয়, খুব একটা একটা বিচ্ছিন্ন হয়ে অপত্য জীব তৈরি হবে। এরকম একটা টিউরিয়ন প্রাণীর ন্যায় হয় বলে এই প্রক্রিয়াটার নাম দিচ্ছে টিউরিয়ন। তার মানে টিউরিয়ন ঘটে বা টিউরিয়ন টাইপটা দেখা যায় ইস্ট বা স্যাকারোমাইসিস ক্ষেত্রে, বা জেলিফিশের ক্ষেত্রে দেখা যাবে স্ট্রোবাইলা প্রাণীর ন্যায় কোরকটা এইরকম একটা অংশ কোরক তৈরি হবে, এইরকম একটা কোরক তৈরি হবে আর এইরকমভাবে কোরক তৈরি হবে। এইভাবে যে কোরকটা তৈরি হয় সেটাকে হচ্ছে স্ট্রোবাইলা প্রাণীর ন্যায় হয় বলে ওটার নাম দিচ্ছে স্ট্রোবাইলেশন। অরেলিয়ে বা জেলিফিশদের ক্ষেত্রে এটা এই ধরনের বহিঃকোরক কিন্তু দেখা যায়। তার মানে কোরকোদ্গম বা বার্ডিং প্রক্রিয়া এই সমস্ত জীবগুলো কিন্তু অযৌনজনন পদ্ধতিতে বংশবিস্তার করে। 3 নম্বর আসছে আমরা ফ্র্যাগমেন্টেশন বা খণ্ডীভবন। সাধারণত আমরা জানি স্পাইরোগাইরা যে ফিতার মতন বা সূত্রাকার যে শৈবালগুলো আছে সেইগুলো, তারা মাছের ক্ষেত্রেও দেখা যায়, মস রেক্সিয়া এদের ক্ষেত্রে দেখা যায়, ফার্নের ক্ষেত্রে সেলাজিনালের ক্ষেত্রে দেখা যায়, সিলেন্টেরোটা পর্বের যে সমস্ত তারা মাছ, তারপরে রাইজোপাস নামক ছত্রাক ইত্যাদির ক্ষেত্রে দেখা যায় কি না দেহটা খণ্ডিত হয়ে সেখান থেকে কি হবে না এখান থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। তাহলে এই যে বিচ্ছিন্ন হয়ে যে অপত্য জীব সৃষ্টি হবে এই প্রক্রিয়াটার নাম হচ্ছে খণ্ডীভবন। 4 নম্বর আসছে আমরা রিজেনারেশন বা পুনরুৎপাদন। এই পুনরুৎপাদনের দুটো টাইপ আছে, একটা হচ্ছে মরফোল্যাক্সিস আর একটা হচ্ছে এপিমরফোসিস। মরফোল্যাক্সিস যেটা হচ্ছে রেস্টোরেটিভ রিজেনারেশন আর এপিমরফোসিস যেটা হচ্ছে রিপারেটিভ রিজেনারেশন। মরফোল্যাক্সিস কি না, এটা প্ল্যানেরিয়া
প্ল্যানেরিয়া কি হয় না, একটা বিচ্ছিন্ন অংশ থেকে সম্পূর্ণ জীব যদি সৃষ্টি হয় সেই প্রক্রিয়াটাকে আমরা বলবো কি রেস্টোরেটিভ রিজেনারেশন, বা এই প্রক্রিয়াটা হচ্ছে মরফোল্যাক্সিস। আর এপিমরফোসিস বা রিপারেটিভ রিজেনারেশন রিপেয়ার উন্নত স্তন্যপায়ীদের, উন্নত জীবেদের ক্ষেত্রে দেখা যায়। ক্ষয়প্রাপ্ত অঙ্গের মেরামত হয়ে সেই ক্ষয়প্রাপ্ত অঙ্গটার পুনরায় মেরামত ঘটে। এই ধরনের যদি পূর্ণাঙ্গ জীব সৃষ্টি হয় না, ক্ষেত্রে এই ঘটনাটার নাম হয় এপিমরফোসিস। সম্পূর্ণ পৌষ্টিক নালীর, এখানে একটা এমসিকিউ খুব ইম্পর্টেন্ট, সম্পূর্ণ পৌষ্টিক নালীর পুনরুৎপাদন ঘটে যে প্রাণীটা, সেটা হচ্ছে সমুদ্র শসা। এরপরে 5 নাম্বার যেটা খুব গুরুত্বপূর্ণ যে বিষয়টা আমরা আলোচনা করতে যাচ্ছি, 5 নম্বর অংশটা আমরা যেটা বলবো সেটা হচ্ছে রেণু উৎপাদন বা স্পোরুলেশন যে প্রক্রিয়াটা। অযৌন জননের একটা গুরুত্বপূর্ণ রেণু উৎপাদনের একক হচ্ছে স্পোর বা রেণু। সেই প্রক্রিয়ায় বংশবিস্তার করছে জীবগুলো, যে জীবগুলো সেইগুলোকে আমরা বলছি রেণু উৎপাদন হয়ে হলে রেণু উৎপাদন বা স্পোরুলেশন। এগুলো বিভিন্ন টাইপের রেণু হয়, যেমন কনিডিয়াস, পেনিসিলিয়াম বলে যে আমরা ছত্রাক, পেনিসিলিয়াম ছত্রাকদের ক্ষেত্রে কি হয় না কনিডিওফোর থাকে। কনিডিওফোর এইরকম অংশগুলো, কনিডিওফোর এর অগ্রপ্রান্তে এইরকম ঝাঁটার মতন অংশ তৈরি হয়ে যায়। এই যে অংশগুলো, এগুলোকে বলছে কনিডিয়া বলা হয়, কনিডিয়া বা কনিডিয়াম বলা হবে। এর সাহায্যে বংশ বিস্তার করে এই সমস্ত ছত্রাকগুলো, যেটা হচ্ছে আমরা বলবো পেনিসিলিয়াম। তারপর হচ্ছে ওইডিয়া হচ্ছে এইরকম সূত্রাকার যে ছত্রাকগুলো থাকে, ট্রাইকোস্পোরন ছত্রাক, তাদের দেহগুলো এরকম আয়তাকার খণ্ড খণ্ডে বিভক্ত হয়, দেখে একটা রেণুর নিয়ে আচরণ করে, যেটাকে বলছে আর্থোরেণু বা ওইডিয়ার সাহায্যে বংশ বিস্তার করে, ট্রাইকোস্পোরন নামক ছত্রাক। তারপরে জুস্পোর বা চলরেণু বা সিনজুস্পোর, এটা সাধারণত শৈবালদের ক্ষেত্রে দেখা যায়, ক্ল্যামাইডোমোনাস, ফলবক্স ইত্যাদির ক্ষেত্রে কি হয় না এরা দেহকোষটা থেকে গ্যামেটের ন্যায় আচরণ করে। এই গ্যামেটের ন্যায় ফ্লাজেলা থাকে এবং ফ্লাজেলার সাহায্যে সে জলে সাঁতার কাটে, সচল বলে এটার নাম হচ্ছে জুস্পোর বা চলরেণু, চলতে পারে মানে সচল, সিনজুস্পোর বলা হয়। আর যদি ফ্লাজেলা না থাকে, যদি অচল প্রকৃতির হয়, তখন সেটাকে বলা হবে অ্যাপ্লানোস্পোর বা অচল রেণু বলা হবে। অ্যাপ্লানোস্পোর বা অচল রেণু এক্ষেত্রে আমরা বলবো। এবং এইটার আরেকটা নাম হচ্ছে স্পোরাঞ্জিওস্পোর। না মিউকোরাইজোপাস ইত্যাদিদের যে রেণুস্থলী থাকে, সেই রেণুস্থলীর মধ্যে কোষটা বিভাজিত হয়ে সাধারণত মাইটোসিস প্রক্রিয়ায় বিভাজিত অসংখ্য মানে রেণু তৈরি করে, ওই ভেতরে থাকে এবং প্রাচীর, রেণুস্থলীর প্রাচীর বিদীর্ণ হয়ে বাইরে নির্গত হয়ে যায় এবং সেই প্রক্রিয়ায় খুব দ্রুত বংশ বিস্তার করে। এবং এই রেণুগুলো অচল বলে, এগুলো অচল রেণু বা অ্যাপ্লানোস্পোর বলা হবে। এই প্রক্রিয়ার মাধ্যমে জীব বংশ বিস্তার করে। এই অযৌন জনন পড়তে গিয়ে আমাদের একটা কথা মনে রাখতে হবে যে সফলভাবে প্রথম আবিষ্কৃত ক্লোনিং যে প্রাণীটা হয়েছিল এই অযৌন জনন পদ্ধতিতেই ঘটে। এই প্রাণীটার নাম হচ্ছে ডলি নামক ভেড়া। ওকে, আর একটা কথা আমাদের মনে রাখতে, প্যারামিসিয়ামে যে দ্বিবিভাজন অংশগ্রহণ করে, আমরা প্যারামিসিয়াম দেখলাম কি অনুদৈর্ঘ্য বিভাজন ঘটে। এই অনুদৈর্ঘ্য বিভাজনে প্যারামিসিয়ামের 2টো নিউক্লিয়াস থাকে, একটা ম্যাক্রোনিউক্লিয়াস আর একটা হচ্ছে মাইক্রোনিউক্লিয়াস। অগ্রপ্রান্তের দিকে সাধারণত 2টো নিউক্লিয়াস থাকে, যার মধ্যে ম্যাক্রোনিউক্লিয়াসটা মাইটোসিস পদ্ধতিতে বিভাজিত হয় আর মাইক্রোনিউক্লিয়াসটা অ্যামাইটোসিস পদ্ধতিতে বিভাজিত হয়। এই যে দ্বিবিভাজন ঘটে প্যারামিসিয়ামের, অগ্রপ্রান্তের যে কোষটা থাকে সেই কোষটার নাম হচ্ছে পোর্টার এবং পশ্চাৎ প্রান্তের কোষটার নাম হচ্ছে অপিস্থিক পোর্টার। তার মানে এই রকম যে কোষটা বিভাজন ঘটে গেল, এটা পোর্টার আর এটাকে অপিস্থি বলা হবে। তাহলে প্যারামিসিয়ামের ক্ষেত্রে এইগুলো নিট বা বিভিন্ন ধরনের ক্ষেত্রে এন্ট্রান্স যে এক্সাম হয়, নার্সিং, প্যারামেডিক্যাল, SMFW এর ক্ষেত্রে যে প্যারামেডিক্যালগুলো হয়, সেক্ষেত্রে এই ধরনের যে কোশ্চেনগুলো, সেই কোশ্চেনগুলো থাকে।